আজকে জামায়াত ইসলামী সহ ক্ষুদ্র কয়েকটি দল যেই ভাষায় কথা বলেছে, খুবই শক্ত ভাষায় কথা বলেছে। এদের অনেকেই আপনারা জানেন যে শেখ হাসিনা পতনের 4 দিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে মুচলেখা দিয়ে এসেছে যে না, তারা সরকারের সাথে আছে। আমি নাম বলতে চাই না, চাইলে জিজ্ঞেস করলে আমি বলবো। অবশ্যই অবশ্যই, কেন নাম বলবেন না? এটা তো আসলে দিনের আলোর মতো সত্য বিষয়। হ্যাঁ, পরিষ্কার। এটা সবাই শেখ হাসিনা পতনের 3 দিন আগেও বলেছে যে আমরা আপনাদের সাথে আছি। শেখ হাসিনা পতনের পর এখন গত একটা বছর ধরে আমরা দেখছি যে এই নানান রকম আলোচনা সমালোচনা এগুলোর মধ্যে দিয়ে একটা যেই দূরত্ব ছিল, সেই দূরত্ব এখন যখন বড় দলগুলো বিশেষত জামাত তো আগেই তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, বিএনপি অনেক দেরি করে প্রার্থিতা ঘোষণা করেছে, এনসিপি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, কিন্তু এই সমস্ত প্রক্রিয়াকে নির্বাচনমুখী থাকার পরেও এখন কেবলমাত্র আসন ভাগাভাগির বিষয়টিকে ফায়দা নেওয়ার জন্য তারা জুলাইয়ের চেতনাকে হস্টেজ, অর্থাৎ জুলাইকে দিয়ে একটা ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে যে না, আপনি এগুলো না মানলে আমরা নির্বাচন হতে দিব না। আজকে যদি বিএনপি বলে যে আপনাদের 150টা আসন আপনাদের ছেড়ে দিলাম, পরশুদিন নির্বাচন হবে, তখন আর জুলাইয়ের চেতনা, আইনি বাস্তবায়ন, ভিত্তি এগুলো থাকবে বলে আমার মনে হয় না। তো এই নির্বাচনকে হস্টেজ করার জন্য যখন জুলাইকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর, কয়েকটি রাজনৈতিক, আমি সবার নাম বলবো না, তখন তো আপনার প্রতিপক্ষ আপনাকে আপনার ঘাড়ের উপর চেপে বসার সুযোগ পাবেই। এবং আজকে দেখেন জামায়াত ইসলামী তাদের আজকের 11 তারিখে তাদের যে সমাবেশ, সেখান থেকে বার্তা দিচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে তারা, সরকার যদি তাদের কথা না শোনে তাহলে আরো কঠোর হবে। আচ্ছা, আমি বলি, এবং এই প্রসঙ্গটা আমরা আসবো, সমাবেশের প্রসঙ্গে আমি 13 তারিখে আওয়ামী লীগের ঘোষিত প্রোগ্রাম। সুতরাং আমরা যদি দেখি জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ঐক্য তৈরি করে কিভাবে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ করা যায়, একটা অঘোষিত তাদের রাজনৈতিক ঐক্য হয়ে গিয়েছে। সেই কারণেই আমার মনে হয় যে এই সুযোগটা আওয়ামী লীগ নিচ্ছে এবং যার টোল পড়ছে সাধারণ মানুষের উপর, ইকোনমির উপর, এবং নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, আমি এটা মনে করি। ওকে, আসবো আবার আপনার কাছে ASM শাহরিয়ার কবির। আমি আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে আমরা তো দেখছি যে রাজনৈতিক ঐক্য নেই, কিন্তু শাহিদ আলম যে কথাটি বললেন যে জামাত এবং আওয়ামী লীগ নির্বাচনকে বানচালের জন্য রাজনৈতিক একটা ঐক্য তাদের মধ্যে হয়ে গেছে, আপনি এখানে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা, এবং আপনারা যারা আজকে উপস্থিত আছেন তাদেরকেও সালাম ও শুভেচ্ছা। জুলাই, হস্টেজ, ব্ল্যাকমেল এত তাড়াতাড়ি শুনতে হবে এটা আশা করে টকশোতে আসিনি, কিন্তু শুনতে হচ্ছে। এটাই নির্মম, এটাই নির্মমতা। নির্বাচন করার জন্য জুলাইকে ইউজ করা, জুলাইয়ের প্রথম ম্যান্ডেটটাই ছিল শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন নয়। আর জামাত, আওয়ামী লীগ একই ফুটিং। এই ধরনের কথাবার্তা যারা আওয়ামী লীগ বয়ান তৈরি করবে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তারা এই ধরনের বয়ান কারো না কারো স্বার্থ রক্ষা করার জন্য তৈরি করবে, এটাতে আমি আশ্চর্যান্বিত হই না। কিন্তু সবচেয়ে বড় সত্য কথা, আজকে পেপার খুললে দেখবেন কারা বলতেছে মাফ করে দেওয়ার কথা, কারা বলতেছে মামলা উইথড্র করে নেওয়ার কথা, কারা বিভেদ চাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে। একটা শক্তি এখানে জামাত এবং বিএনপির মধ্যে যদি ভাগ করা যায়, সবচেয়ে বেশি লাভবান আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। এবং এটা করার জন্য যে দুরভিসন্ধি, সেই দুরভিসন্ধির জন্য তারা কখনো কখনো আওয়ামী লীগকে বিএনপির সাথে ট্যাগ করবে, কখনো জামাতকে আওয়ামী লীগের সাথে করবে। এবং এটা একটা এটা হচ্ছে আওয়ামী লীগের টাকা যাদের কাছে আছে, সেই টাকা পেট্রোলাইজ করবে যাদেরকে, এবং যারা রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করছে অতীতেও, তারা এই কাজগুলো করবে। এটাতে এটা দিবালোকের মতো। কিন্তু আমরা যদি জামাতের নেতাদের বক্তৃতার কথা যদি শুনি যে আওয়ামী লীগ এবং বিএনপি একই রকম দল, একই দুই সাপের একই বিষ, এই কথাটাও তো আমাদের মনে আছে। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখেন যে নেতাদের বক্তব্য আসলে বিভেদ সৃষ্টি করে? আমি আপনার সবাই কিছু বলি না, আমারটা শেষ হোক, তারপরে ইউ উইল হ্যাভ ইউর টার্ন। সো হোয়াট ইউ আর সেইং, যে আপনি দেখেন বিএনপি এবং জামাতে ইসলামের চলার পথ কিন্তু আজকে একদিন শুরু না। বাংলাদেশের রাজনীতির সাথে প্রতারণা আওয়ামী লীগ করে এই ভারতের ড্রাফটেড কনস্টিটিউশন দিয়ে আমাদের সাথে প্রতারণা শুরু, এবং তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম রিকনসিলিয়েশন করলেন। মুসলিম লীগ এবং বামফ্রন্ট, জাদু মিয়া,
এবং শাহ আজিজুর রহমানদেরকে নিয়েই বিএনপি গঠন হলো এবং ভাসানী ন্যাপের যে মার্কা ধানের শীষ, সেই ধানের শীষই হলো বিএনপির মার্কা। সো এই যে রিকনসিলিয়েশন, এই যে বিভাগ মানে বহু গণতান্ত্রিক ধারা, সে ধারা শুরু হলো এবং তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের বিএনপি এবং জামাতের একটা কি রাজনৈতিক, খালি বিএনপি জামাত বলবো না, গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলো যতক্ষণ শেখ হাসিনা মনস্টার হয় নাই বা ভারতের পেট্রোনাইজ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা চলে এসেছি। এটার একটা উদাহরণ দেখেন, 90 সালে 3 দলীয় ঐক্যজোট সাইন করছে, তারপরে 91 সালে ইলেকশনের পর জামাত ইসলাম মানে কোনো রকম কোনো বেনিফিট না নিয়েই নিঃশর্তভাবে বিএনপিকে সমর্থন করেছে। যখন সেই বিএনপি 1996 সালের 12 ফেব্রুয়ারি লাইনচ্যুত হয়ে গেল, তখন এই তত্ত্বাবধায়ক দিয়ে বিএনপিকে আবার লাইনে ফিরিয়ে আনা, 2001 সালে একসাথে নির্বাচন করে বিএনপির সাথে একসাথে সরকার গঠন করা এবং দীর্ঘ আজকে এই 17 বছর যে ইন্ডিয়ান আধিপত্যবাদ, শেখ হাসিনার যে আমাদের সার্বভৌমত্ব ইন্ডিয়ার কাছে হস্তান্তর করা, এই আন্দোলনে সবচেয়ে বেশি যদি নিপীড়ন নির্যাতনের শিকার হয়, যেমন আমি সেদিন এক জায়গায় বলছি, পৃথিবীর কোনো দেশে নাৎসি ছাড়া বোধ এরকম হয়নি। আপনি মা বোন, সেজন্য এই উদাহরণটা দিচ্ছি। শফিকুল ইসলাম মাসুদের ওয়াইফ প্রেগনেন্ট, তার ওয়াইফকে তুলে নিয়ে আসলো র্যাব, এসে বলল যে শফিকুল ইসলাম মাসুদ যদি আসে তাহলে আপনাকে ছেড়ে দেব। না ঠিক আছে, আমরা প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি। ভিকটিম তো অনেকেই হয়েছে, এটা আমরা জানি। এই বিষয়ে এটা একটু বলে 1 সেকেন্ডও লাগবে না, কারণ আপনি যখন জামাত এবং আওয়ামী লীগকে এক জায়গায় করতে চান, এই গল্পটুকুন শুনলেই মনে হয় আপনার আর এই বিষয়ে কথা বলার কোনো সুযোগ থাকবে না। খালি আপনাকে একটুকুন বলে দিই, বাচ্চাটা জন্মগ্রহণ করলো, ডাক্তার বললেন যখন এই বাচ্চা মারা যাবে, শফিকুল ইসলাম মাসুদ এসে দেখতে পারলেন না তার বাচ্চার মুখ। দাফন করা তো অনেক দূরে, তো সেই লোকগুলো বাংলাদেশ জামাত ইসলাম করে, যা তাদের সন্তানকে দাফন করতে পারেনি, যা তাদের সন্তানের মুখগুলো দেখতে পায়নি। সো তাদেরকে যদি কেউ বলে যে জামাত এবং আওয়ামী লীগ এক, তাহলে এটা তাদের হয়তো কোনো ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য ইন্ডিয়ার কারণে এটা করতেই পারে। শাহিদ আলম, আমি আপনার কাছে আসি। যে বক্তব্যটি এখানে শাহরিয়ার কবির একটু আগে রাখলেন যে অঘোষিতভাবে আপনি জামাত এবং আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক ঐক্য দেখছেন নির্বাচন বানচালের, এবং তিনি উল্লেখ করেছেন এটা একমাত্র রয়ের এজেন্টরাই এই কথাটা বলতে পারে। দেখুন, এটা লম্বা আলাপ, উনি খুব সুন্দর করে কথা বললেন, ওনার সাথে বসতে পেরে আমি খুবই আনন্দিত আর কি। কিন্তু বিষয়টা যেটা হলো, জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান 5 আগস্টের পরপরই লন্ডনে যে বললেন যে আমরা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, ওরা আমাদের রাজনৈতিক ভাই সহোদর, আমরা ক্ষমা করে দিলাম। এটা তো একটা মেসেজ। এখন আমি যখন দেখতেছি তখন আপনি দেখবেন এখানে লেখা আছে, আওয়ামী ভাইদের ভয় নেই, আপনাদের নিরাপত্তা দেবে জামায়াত ইসলামী। অধ্যাপক মুহাম্মদ কামরুল হাসান মিলন উনি বলেছেন একদম প্রকাশ্যে জামায়াত ইসলামের কর্মী সভায় ময়মনসিংহে। অগণিত, আপনি গতকাল পরশুদিনের সংবাদে যদি দেখেন, জামায়াত ইসলামের একটা রাজনৈতিক প্রার্থী নেই যে এলাকায় এলাকায় যে কানে কানে কান পড়া দিচ্ছে না যে বিএনপি তোমার আসল শত্রু, 5 তারিখের পরে তোমাকে মামলা দিয়েছে, তোমার হামলা করছে, তোমার বাড়িঘর দখল করছে, আমি তো কিছু করি নাই। এমনকি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য শিবিরের নেতারা যায় নাই। জামাত তার সমস্ত রাজনীতি 5 তারিখের পর কিভাবে আওয়ামী লীগকে প্রোটেক্ট করবে, আওয়ামী লীগ যেভাবে ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, সেখান থেকে সেই রাজনীতিটা বিএনপিকে রাজনৈতিকভাবে সাপোর্টবিহীন করেছে। জুলাইয়ের যে শক্তি, আওয়ামী বিরোধী শক্তি, সেই শক্তির ফাটল এবং মুনাফিকি রাজনীতির যে আমরা একসাথে আছি, হাসিনা বিরোধী আমরা অ্যালায়েন্স, কিন্তু ভিতরে হাসিনার লোকজনকে বলা যে আমরা তোমাকে প্রোটেক্ট করছি, আমাদেরকে ভোট দাও, একটাবার এমপি হইতে দাও, দেখো তোমার নামে কিছু হবে না। এই রাজনীতি বিএনপিকে কিছুটা মাঠে কোণঠাসা করেছে, সত্য। কেননা জামাত ইসলামী বুঝেছে যে এটি নাম্বার গেম, ভোট হচ্ছে নাম্বার গেম। 2000 এর আগে 24টা বছর বিএনপি এবং জামাত একসাথে রাজনীতি করেছে, নির্বাচন করেছে। বিএনপি বড় দল, বিএনপির সাপোর্টিং ভোট হিসেবে 3 থেকে 5% ভোট জামাত ইসলামের ভোট বিএনপির সাথে পড়েছে। আজকে জামাত আলাদা নির্বাচন করে এককভাবে তারা বলছে কোথাও কোথাও তারা বিএনপির চেয়েও জনপ্রিয় দল। আব্দুল্লাহ তাহের বলল, যেমন যদি আমি সেটা ধরে নেই, তাহলে জামাত যদি এককভাবে বিএনপির চেয়ে বড় দল হয় এবং জামাতের যদি ওই সক্ষমতা তৈরি হয় যে বিএনপির মতোই ভোট ব্যাংক তাদের আছে, এতদিন তো বিএনপি জামায়াতের সাপোর্টিং ভোট ব্যাংক দিয়েই নির্বাচনে আওয়ামী লীগকে তারা বেকায়দায় ফেলেছে।
আজকে বিএনপি রাজনৈতিকভাবে তার সাপোর্টিং ভোট কোথায়? তার নিজস্ব ভোট ব্যাংকের বাইরে তার সাপোর্টিং ভোট ব্যাংক কোথায়? দেখুন, সবচেয়ে শক্তিশালী কুস্তিগিরেরও তার সহযোগীর প্রয়োজন হয় তার টোয়ালে এগিয়ে দেওয়ার জন্য, ঘাম মোছার জন্য। বিএনপি যদি সবচেয়ে শক্তিশালী দল হয়ে থাকে, তবুও তার নির্বাচনে জিততে 3 থেকে 5% সহযোগী ভোট লাগবে। সেই ভোটটা কোত্থেকে আসবে? জামাত ইসলামী যখন ডোর টু ডোর যে বলছে যে আমি তোমার ভোট, আমি তোমার ভোট, আমাকে ভোট দাও, বিএনপিকেও তখন এই রাজনীতি করতে হচ্ছে যে ইয়েস, আমার এই সাপোর্টিং, আমি কুস্তিগির কিন্তু আমার সাপোর্টিং ভোট একটা লাগবে। কোন সেই ভোট? মির্জা ফখরুল ইসলাম স্পষ্ট করেই বলেছেন, যার হাতে রক্তের দাগ নেই, যার খুনগুমের সাথে যারা জড়িত না, ধর্ষণের সাথে, এই সাধারণ আওয়ামী লীগার যারা মুক্তিযুদ্ধের প্রতি যাদের বিশ্বাস আছে, যাদের হাতে রক্তের দাগ নাই, এদেরকে আপনি সোসাইটি থেকে আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনাকে তো এদের সোসাইটির মধ্যেই রাখতে হবে এবং তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে। সেইটা যদি না রাখার ব্যাপারে জামায়াতের যদি এই মুনাফিকি রাজনীতিটা শুরু থেকে না করতো, আওয়ামী লীগদেরকে নিজেদের কারে না টানা, বিএনপি হয়তো এই রাজনীতি করা লাগতো না। জামাত আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশের জন্য, এবং আমি আলহামদুলিল্লাহ বলতেছি, জামাতের যদি এটা সত্যিই জামাতের অ্যাচিভমেন্ট হয়ে থাকে, আই ফিল প্রাউড যে জামাতে ইসলাম নির্বাহী আদেশের দ্বারা আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে। দ্বিতীয় কথার জন্য ধন্যবাদ। মনিয়াপা বলছে হ্যাঁ, বিএনপি বড় দল, কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করেছে, এটার জন্য মনিয়াপাকে ধন্যবাদ। আর শাহেদ ভাই বলেছেন অনেক জায়গায় ব্যবসা, জমি জমা এগুলো বিএনপি দখল করেছে, হ্যাঁ এটাও সত্য কথা। যদি এই দুটা সত্য হয়, সেজন্য আমার অন্তরস্থল থেকে আবার তাদেরকে ধন্যবাদ। আপনারা সবাই কিন্তু আমি বলি নাই একটা টু শব্দ করে, অতএব আমি বলার সময় আপনারা একটু বলেন না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। বলেন রে ভাই, আচ্ছা আপনার কথাই তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি। মানে আমি বলি এখানে শাহিদ এক্সপেক্ট করছে আপনিও একটু ইসলামী ব্যাংকের কথা বলেন, অন্যান্য বিষয়গুলো বলেন আর কি। যদি এটা আপনি যেটা বলছেন শুধু ইসলামী ব্যাংক, আমি আপনাকে এটা ইসলামী ব্যাংকের জন্য আমি মামলা ফাইল করছি, মামলা ইজ পেন্ডিং। যদি জামাতে ইসলামী ব্যাংক দখল করে থাকতো তাহলে আমি মামলা করতাম না, এবং মামলা করছি কবে সেটা বলে দিচ্ছি, 2024 সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে দ্যাট রিট ইজ স্টিল পেন্ডিং, বিকজ মানে আপনাদের জ্ঞাতার্থে সারা বাংলাদেশের জ্ঞাতার্থে বলি, যাদের যাদের চাকরি চলে গেছে তারা সবাই এস আলমের অ্যাপয়েন্টেড একটা পার্টিকুলার জেলা থেকে, এবং ওখানে যে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। সো আমি ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু জামাত নেতাদের খরচপাতি ইসলামী ব্যাংক থেকে হয়, হ্যাঁ টিকিটও করা হয় ইসলামী ব্যাংক। এটা যদি বলে এটা সিএসআর ফান্ড থেকে জামাত ইসলাম কিন্তু দেখায়, আপনাকে তাহলে প্রুফ দেখাতে হবে, প্রুফ ছাড়া এখানে আমি কথা বলতে পারি না। আর আমাদের অনেক ইনস্টিটিউশন আছে, এটাও বলে দিচ্ছে জামাত ইসলামের ইবনে সিনা থেকে শুরু করে আমাদের বহু ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমাদের ফান্ডিং আছে, শুকর আলহামদুলিল্লাহ। ওই জন্য আমাদের কারো কাছে হাত পাততে হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। বলে দিলাম শুরু করে সব আমাদের সব মাননীয় গোলাম পাটোয়ার সাহেব, উনি তো বলছেন এগুলো আমাদের প্রতিষ্ঠান। না না না, কে কি বললো না বলে আয়াতটা বলে দিলাম। জামাত ইসলামের রক্ত দিয়ে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করছে বলে মীর কাসেম আলীকে কেন মৃত্যুদণ্ডে দেওয়া হলো জানেন? জুডিশিয়াল কিলিং করা হলো, কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশে একটা আত্মনির্ভরশীল একটা মডেল হোক। যাক, আমি আমার জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে মামলার সংখ্যা কম। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস 12 ফেব্রুয়ারি 2025 তারিখে মানবাধিকার রিপোর্ট দিয়েছে। রিপোর্টে কি বলা আছে? 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘন অপরাধ, দিস ওয়াজ টেকেন কগনিজেন্স, এটাকে কগনিজেন্স নিল কে? ট্রাইব্যুনাল। এবং এখানে সমস্ত, এবং আপনি হয়তো জানেন কিনা জানেন, আমরা 12 ভলিউমের, সে বইটা আজকে নিয়ে আসিনি, 12 ভলিউম একটা বুক করে আমরা জমা দিয়েছি, আমরা মানে বাংলাদেশ জামাত ইসলাম জমা দিয়েছে এই ট্রাইব্যুনালের কাছে। সেখানে কে কোথায় মারা গেছে না গেছে সব আছে। এই যে আপা একটু আগে বললেন না, শোনেন, আপা মানে সম্মান রেখে বলতেছি। তারপরে এই যে একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা, আমরা প্রাইভেট লোক যদি একটা মামলা, চলমান মামলা সম্পর্কে কোনো কথা বলি, তাহলে মামলার মেরিটটা নষ্ট হয়ে যায়। মামলা যদি দুর্বল হয় তাহলে তো আদালতই সেটা দেখবে। আর চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত আমি বলতে পারবো না যে মামলাটা শক্ত না দুর্বল, কারণ স্টিল নাও দ্যাট ইজ ইনভেস্টিগেশন। আপা যেটা বলে যে কিছু মামলা হয়েছে, ভুয়া মামলা হয়েছে, অন্য কিছু হয়েছে, এই দিস এভিডেন্স ইজ এনাফ টু ফাইল এ কেস। এবং এটার ভিত্তিতে আওয়ামী লীগ সংগঠন হিসাবে কেন বাতিল হবে না, সেটা হচ্ছে এই মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেন্ডিং। সো আপনার 500 মামলা করার দরকার নেই। মামলাটা যদি
না, কিন্তু যারা ভিকটিম, বিভিন্ন এলাকায় যারা ভিকটিম, তারা তো মামলা করবেন। আর না, এইখানে হচ্ছে পার্থক্য। নুরেমবার্গ একটু দেখেন, বড় বড় টোকিও ট্রায়াল, নুরেমবার্গ ট্রায়াল গুলো হয় কি এরকম রিপোর্টের ভিত্তিতে। এই রিপোর্টে আমরা যদি এক করে ফেলি, একটা হচ্ছে আপনি যে রিপোর্টটি নিয়ে কথা বলছেন সেটি গণ অভ্যুত্থানের সময়ের যে সংঘটিত অপরাধ, সেই অপরাধ নিয়ে আপনি কথা বলছেন, কিন্তু আপনারা তো বলছেন আপনি যখন অন্য নেতাদের উদাহরণ এখানে টানলেন যে তারা কিভাবে ভিকটিম হয়েছে, সেটা তো আপনি আগের কথা বলছেন, 2010-এর কথা বলছেন, 14-এর কথা বলছেন, 18-এর কথা বলছেন। সেই সময়ে একজন ব্যক্তিকে যদি উঠিয়ে নিয়ে যে টর্চার করে ছেড়ে দেয়, তার মামলাটা তাকে তো বলতে হবে যে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। হ্যাঁ, তাহলে আপনাকে একটা জিনিস বলে দিই। ধরে নেন, আপনি জানেন কিনা আমি জানি না, 43% ছিল হচ্ছে এতিম ছেলে ফেলে যারা শাপলা চত্বরে মারা গেছেন এবং তার কাওমি মাদ্রাসার ছাত্র। দ্বিতীয় কথা হলো আমরা বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ডের 57 জন খালি ফ্যামিলি এফেক্টেড। সো এগুলোর জন্য কি বলা হয়েছে যে তুমি কি করো, ইনকোয়ারি করো, করে বিচারের ব্যবস্থা করো। আপনি যাকে বলতেছেন, ধরে নেন আমি যদি এখানে আমিরে জামাতের কথা বলছেন, একটা শোনেন, অর্ধেক কথা বললে হবে না। আওয়ামী লীগ পড়ে যাওয়ার আগে কিন্তু সারা বাংলাদেশকে ওবায়দুল কাদের সবসময় বলতো যে আওয়ামী লীগ যেদিন পড়ে যাবে লক্ষ লক্ষ লোকের মানুষের লাশ সারা রাস্তায় পড়ে থাকবে। 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত এই দেশে কিন্তু কোনো সরকার ছিল না এবং আল্লাহর ইচ্ছায় একটা লোকও মারা যায়নি। ডাকাতির চেষ্টা হয়েছে, আমরা সবাই পাহারা দিয়ে সেটাকে রক্ষা করা হয়েছে। এই যে সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশে কিছু জিনিস মনে রাখতে হবে। সেই সময় যদি আমি যে গত 3-4 দিন আগেই আমিরে জামাত বললেন যে যদি সেই সময় কাম ডাউন করা না হতো তাহলে রক্তের বন্যা বয়ে যেত, যদি প্রতিশোধ পরায়ণ হতো। প্রথম জিনিস হচ্ছে আইনের উপর শ্রদ্ধাশীল থেকে আপনাকে যা করার আপনি সেটা আইনের উপর শ্রদ্ধাশীল, আর নিজের হাতে আইনটা তুলে নিন না। এটা এই আমার কথা হলো যে আইনকে প্রভাবিত করারও দরকার নাই, আইনকে তুলে নিয়ে আসার দরকার। যত 15 বছরে যেভাবে জুডিশিয়াল ক্লিনিং হয়েছে, যেভাবে হয়েছে সেই জায়গায় না, আইনটাকে আইনের জায়গায় থাকতে দেন এবং তাতে যার বিচার হবে হবে, যার বিচার হবে না হবে না। এবং আপনাকে একটা জিনিস বলি, এই যে একটু আগে বললেন না ভাই, সাধারণ আওয়ামী লীগ বা অসাধারণ আওয়ামী লীগ আমি জানি না, বিচারের মাধ্যমে যদি আওয়ামী লীগের বিচার হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, কারণ আওয়ামী লীগের কাজকর্ম সাসপেন্ডেড, নিষিদ্ধ না, কিন্তু আপা যেটা বললেন সাসপেন্ডেড, আর আমাদেরকে নিষিদ্ধ করা, নিষিদ্ধ বলেছে একবার, সাসপেন্ডেডও বলেছে একবার। কে বলল সেটা জানি না, যিনি নিষিদ্ধ করেছেন, সাসপেন্ড করেছেন উনিই বলেছেন। শেষ করে দিই আপা, কারণ আমরা দেখে শুনে আসলাম তো, আমি তো দুইটাই বলেছি। আপনি হয়তো বলছেন আর আমার সামনে ঠিক আছে, আমি বলেছি নির্বাচন বিষয়ে একটু আপনি কথা বলেন। মানে গণভোটের জন্য আমাদের আদালতে যাওয়া উচিত কিনা, আগে বলে দিই, এই সরকার সাংবিধানিক সরকার না, এই সরকার জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ সরকার। এই সরকার যে শপথ নিয়েছে 8 তারিখে, সেটা হচ্ছে একটা অলিখিত সংবিধানের আওতায় শপথ নিয়েছে এবং এই সরকার 106-এর বিধান মতো কোনো সরকার না। সেটা আজকে সে মামলাও পেন্ডিং যে এই সরকার 106-এর সরকার না, কারণ 106-এর কোনো অর্ডারই, 106-এর ভিত্তিতে কোনো অর্ডারই আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে যদি কোনো অর্ডার না থাকে, কোর্টের অর্ডার হলে তার একটা রেকর্ড থাকতে হবে। এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা কিন্তু সেই চ্যালেঞ্জটা টেকে নেই না, বলে দিচ্ছি আপনাকে, সেটা সে জায়গায় নিয়ে যাচ্ছি। 106-এর কোনো ফাইল নাই কোথাও। সো ওই চিলে কান নিয়ে যাওয়ার মতো 106 একটা অর্ডার পাস হয়েছে, দেয়ার ইজ নো ফাইল। অর্ডার দিছে যে হাইকোর্টে একজন ফাইল করেছিল এই সরকারকে কেন বিপ্লবী সরকার ঘোষণা করা হবে না, তখন ওই জাজমেন্টে বলছে এই সরকার জনগণের কি সার্বভৌম ক্ষমতার বলে এসছে এবং সেই সময় 106-এর কথাটাও ওখানে বলেছিল। দেখেন আর একটা জিনিস দেখেন, জুলাই ঘোষণাপত্রে বলা ছিল এই সরকার হচ্ছে 106-এর সরকার। জুলাই সনদে এসে কিন্তু সেই 106টা তুলে দেওয়া হলো। কেন তুলে দেওয়া হলো? যখন দেখা গেল 106 অ্যাকচুয়ালি নাই। তাহলে এই কনস্টিটিউশনের বাইরে যদি সরকার হয়ে থাকে, তাহলে আমরা যে ভোট চাচ্ছি ফেব্রুয়ারি মাসে চাই, জানুয়ারি মাসে চাই, ডিসেম্বরে চাই, এটার তো একটা ম্যান্ডেট লাগবে। ম্যান্ডেটটা কি হবে? ম্যান্ডেটটা হতে হবে জুলাই সনদ। এই জুলাই সনদে আমরা কিন্তু এগ্রি করছি, কি করছি, 6টা কমিশনের যে রিপোর্ট তার উপর ভিত্তি করে আমরা সংস্কার করব। এবং আমি একটু বলি, একটা বিষয় বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনি জুলাই সনদ তো সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ আগামীতে আপনার রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেটার একটা সনদ। আর আপনি যেটা বলছেন যে 106 যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না রায়, সুতরাং এই সরকার অসাংবিধানিক সরকার এবং এই সরকার অসাংবিধানিক, এই সরকার সংবিধানের বাইরে, সংবিধানের বাইরে মানে
সংবিধান না, সংবিধান আমি একটু অসাংবিধানিক বলতে আর পারি- অলিখিত সংবিধান দুটো আলাদা। আমি একটু বলি আমি আপনি না আর ভাইদের শেষ করে আমার ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা শব্দ আছে সংবিধানে নাই। ভাই শুনেন আমি বলে দিই, ডক্ট্রিন অফ নেসেসিটি হচ্ছে কালসনের থিওরি, গ্র্যান্ড নর্ম থিওরি। দ্যাট গ্র্যান্ড নর্ম থিওরি হচ্ছে বিপ্লবের পর যখন সংবিধান বিকল হবে, সংবিধান যেমন এন্ট্রিম গভর্নমেন্টের কোন বিধান এই সংবিধানে নাই, এন্ট্রিম গভর্নমেন্টের বাইরে যে শপথ নিয়েছে সে এটাও সংবিধানে নাই, 2/3 এই সংবিধান অকার্যকর। কিন্তু ডক্টরিন অফ নেসেসিটির কারণে আছে, সেই জনগণের সেটাই সার্বভৌম ক্ষমতার সুযোগ দিচ্ছে 106 এর অধীনে 106 বলে কিছু নাই, একটু আমি বলতে 106 পারি বলে কিছু নাই। উনি শেষ করতে শেষ করব সেটা। এখন আমরা একটু শেষ করি, মনি আপনি একটু ধৈর্য ধরেন। বললেন তো সব জায়গায় শুনেন, 106 বলে কিছু নেই এটা বলছেন। ওকে, গভর্নমেন্ট তৈরি। এখন কথা হলো, আপনি যদি বলেন সংবিধান করে আমি ইলেকশন চাই, সংবিধানে কি দেওয়া আছে যে 5 বছর পর পর ইলেকশন হতে হবে, তাহলে 2024 সালে ইলেকশন হচ্ছে, নেক্সট ইলেকশন হতে হবে কবে? 2029 সালে। দ্যাটস দ্য মিন। সেই জন্যই কি আয়োজন আপনার 2029 সালে না, বলা হচ্ছে যে আপনাকে যদি ভোট করতে হয় তাহলে সেটা অবশ্যই করতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই জন্য আমরা চাচ্ছি কি রেফারেন্ডাম। আর জুলাই সনদের সাথে কেন ইলেকশনের কি সম্পর্ক? এই গভর্নমেন্টের লেজিটিমেসি নির্ভর করতেছে জুলাই সনদের উপর। যে সরকারের যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট চাই, আমরা চাই হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। আমরা 48টা কনস্টিটিউশনের টোটাল 86টার মধ্যে 48টা ধারায় আমরা ঐক্যমত হয়নি, সে 48টা পর্যন্ত কি চাই? পরিবর্তন চাই। তো কনস্টিটিউশন যখন পরিবর্তন করবেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে, ঠিক আছে। তাহলে আপনাকে পরিবর্তন করতে হবে। এবার আপনার লাস্টে কথা বলি, ক্লিয়ার। শুনেন, 15 অ্যামেন্ডমেন্টের রায়ে রেফারেন্ডাম ফিরে এসেছে, কিন্তু সেটা এখন আপিল পেন্ডিং। সো আজকের কনস্টিটিউশনে রেফারেন্ডামটা 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে বাতিল করা হয়েছে, সেটা এখনো আমাদের কনস্টিটিউশনে নাই। তাহলে আপনি একদিকে বলবেন যে কনস্টিটিউশনে যেহেতু গণভোট নাই অতএব ভোট করতে পারবো না, আবার তাহলে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান, কিভাবে? এটা দ্বিচারিতা না? আপনি বলছেন তার মানে নির্বাচন চাওয়া যাবে না, আপনি বলছেন সংবিধানে নির্বাচন যেতে হবে সনদের ভিত্তিতে। আবার জুলাই সনদ হচ্ছে এই দেশের মুক্তির সনদ, জুলাই সনদ হচ্ছে ভারতীয় জুলাই সনদ আপনারা স্বাক্ষর করলেন, এটাকে আপনি লিগ্যাল বেসিস দেন।